হ্যালো ভিউয়ার্স, আপনাদের স্বাগতম জানাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। তো আমার আলোচনার মধ্যে সবসময় একটু ভূমিকা থাকে। ভূমিকাটা হচ্ছে এটাই যে আপনারা আইন পেশায় আসবেন, পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে এবং ধৈর্য হারাবেন না। যারা হাইকোর্ট ডিভিশন এবং বার কাউন্সিলে উত্তীর্ণ হতে পারেননি, যারা পেরেছেন তাদের অভিনন্দন, যারা পারেননি তাদের জন্য আমি উৎসাহব্যঞ্জক কিছু কথা বলতে চাই। সেটা চেষ্টা করে দেখুন, এটা খুবই ভালো জিনিস। আমি এটা শেখাতে চাই, বলতে চাই, এই জন্য আপনাদের সামনে আমি আসি। এটা আমার একটা প্যাশন, এটা আমার একটা শখ, নেশা, যে কাউকে শেখানো। আমার হাতে অনেকে বার কাউন্সিলে পরীক্ষা পাশ করে আইনজীবী হয়েছে এবং বেশ কিছু আইনজীবী হাইকোর্টে বেশ কিছু। তো আমার এটা খুব ভালো লাগে যখন দেখি আমার হাতে গড়া আইনজীবীরা ভালো করছে, প্র্যাকটিসে তারা চেষ্টা করছে, তারা আমাকে দেখা হলে কৃতজ্ঞতা জানায় যে স্যার আপনার কাছ থেকে শিখে এগুলা আমরা করেছি। তা আমি আজকে রিভিশনের বিষয়ে একটু আপনাদেরকে শেয়ার করি আপনাদের সাথে। রিভিশনটা কি? এটা ভেরি সিম্পল থিং। রিভিশনটা হচ্ছে আমরা যখন আমরা পড়াশোনা করে আসছি, আপনারা উচ্চশিক্ষিত মানুষ, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, অনার্স সহ অনেক ডিগ্রি আছে, অনেক ডিগ্রি আপনারা পেয়েছেন উচ্চশিক্ষিত। তা আমরা যখন পরীক্ষা খাতায় লেখার পরে 10 মিনিট 15 মিনিট সময় হাতে পেলে আমরা রিভিশন দিই। রিভিশনটা হচ্ছে কি? ভুল ত্রুটি সংশোধন। তো ভুল ত্রুটি সংশোধন করার জন্যে কোর্টেও সেই ব্যবস্থা আছে। যেমন ধরুন, আমরা রিভিশনের দিকে যদি যাই, গত আলোচনায় আমরা বলেছিলাম যে আপিলটা কখন হবে। যেমন ধরুন, এটা কিন্তু যারা বার কাউন্সিলে অ্যাপিয়ার করবে এবং যারা হাইকোর্ট ডিভিশনে পারমিশন চাবে, প্রত্যেকের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। কিভাবে হবে সেটা আমি বলছি। কিভাবে হবে, যে রিভিশনটা শুরু কিন্তু ওখানে থেকেই হয়। গতকালকে আমি যেমন বলেছিলাম, ওইটাকে একটু রিপিট করছি আমি, যে আপনি সহকারী জজে একটা মামলা দায়ের করলেন। মামলা দায়ের করে আপনি যে কোনো ধরনের মামলার ধরনগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে। এই জন্যে একজন সিনিয়রের, যিনি অত্যন্ত অভিজ্ঞ সিনিয়র, তার সেরেস্তা থেকে এগুলো দেখার জন্য এই প্রিভিলেজটা করা হয়। সারা বিশ্বেই এটা করা হয় এবং আমাদের দেশে প্রিভিলেজটা ঢিলেঢালা, খালি সিনিয়রের সাথে নাম লিখিয়ে রাখলাম আর কিছু করলাম না। এটা ওয়ান অফ দ্য রিজন যে স্টুডেন্টরা ভালো করতে পারে না, ভালো শিখতে পারে না। তো পৃথিবীর অন্যান্য দেশে, ইভেন ইন্ডিয়াতেও আমি দেখে এসেছি। ইংল্যান্ডের কথা ছেড়েই দিলাম, সেটা তাদের তো বিচার ব্যবস্থা 1000 বছরের পুরানো, ঐতিহ্যবাহী এবং অত্যন্ত উন্নত। ইভেন ইন্ডিয়াতেও প্রিভিলেজশিপ, আর্টিকেলশিপ শক্তভাবে করতে হয়। আমি ইন্ডিয়াতে অনেকগুলো কোর্টে গিয়েছি, কলকাতা হাইকোর্টে গিয়েছি। তাদের আইনজীবীরা অত্যন্ত যোগ্য, দক্ষ। তো তারা তারা আমাদের মতোই মানুষ। ইন্ডিয়ানরা আমরা তো একসাথেই ছিলাম 47 সাল পর্যন্ত, এবং কলকাতা হাইকোর্টে তো সব বাংলাভাষী, কলকাতা তো বাংলাভাষী মানুষ আছে। বাট আইনজীবীরা বিচার করে অত্যন্ত দক্ষ, কারণ তাদের সিস্টেমটা খুব জটিল বলছি, মানে জটিল না, তাদের খুব কঠিন পরীক্ষা উত্তীর্ণ হয়ে আসতে হয়। তো এগুলো তাদের খুঁটিনাটি জানতে হয়। তো কালকে আমি বলেছিলাম যে আপনি সহকারী জজে মামলা দায়ের করার পরে সেইখানে দেখা গেল যে আপনি একটা ইনজাংশন পিটিশন, মামলার কিন্তু অনেক ধরনের ধরন আছে। স্যুট ফর পার্মানেন্ট ইনজাংশন, স্যুট ফর ডিক্লারেশন অফ টাইটেল, স্যুট ফর ডিক্লারেশন অফ ক্যান্সেলেশন অফ ডিড, স্যুট ফর কারেকশন অফ রেকর্ড, ইত্যাদি আছে। এগুলো সব কিন্তু স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মধ্যে আছে, যেটা বার কাউন্সিলের পরীক্ষায় আপনাদের লাগবে। দেওয়ানি কার্যবিধিতে একটা কার্যবিধি, প্রসিডিওরাল ল, কিন্তু মামলার মূল কথাগুলো আছে সব স্পেসিফিক রিলিফ অ্যাক্টে, যেটা হচ্ছে আপনার এই সিভিল নেচারের যে মামলাগুলা, সেখানে 8 ধারা আছে, 9 ধারা আছে, 12 ধারা আছে, 42 ধারা আছে, 39 ধারা আছে, 52, 54 ধারা ইত্যাদি ধারা আছে। সেগুলোও আমরা আলোচনা করব। আপনারা পড়েছেন, হয়তো আরও পড়বেন। এখন যে স্যুট ফর পার্মানেন্ট ইনজাংশনের মামলা করলো, দেখা গেল যে সেখানে স্যুট ফর পার্মানেন্ট ইনজাংশনের মামলা একটা টেম্পোরারি ইনজাংশন দরকার। টেম্পোরারি ইনজাংশনটা এই কারণে হয় যে মামলাটা যদি সাময়িকভাবে কোর্টের থেকে একটা অন্তর্বর্তীকালীন বা ইন্টারলোকুটরি অর্ডার না নেওয়া যায়, তাহলে পরবর্তীকালে মামলার রেজাল্ট আপনার মক্কেলের পক্ষে আসবে না।